অ্যালুমিনা উভধর্মী অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। ব্যাখ্যা করো। তো এটা ব্যাখ্যাটা পড়বা। পড়াইছিলাম তো না এটা? তো উভধর্মী অক্সাইড কখন বলা হবে? যখন তুমি একটা অক্সাইডকে তুমি একবার ক্ষার হিসেবে, একবার অম্ল হিসেবে ব্যবহার করতে পারবা। সেটাই তো হচ্ছে কি উভধর্মী অক্সাইড। যেমন অ্যালুমিনা, এটাকে তুমি যদি অ্যাসিড হিসেবে ব্যবহার করো, অ্যাসিডীয় অক্সাইড, বা এটাকে আমরা এখন ধরবো, এটাকে ধরবো ক্ষারীয় অক্সাইড, ক্ষারীয় ধরবো, আর এটা অ্যাসিড নিলাম, তখন আমাদের বিক্রিয়া করলে কি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি সমতা করলে হবে এখানে 6, এখানে 3, আর এখানে 2। ঠিক আছে। এটা হলো ক্ষারীয় অক্সাইড। এখন এখন অম্লীয় যদি হইতো, অম্লীয় হলে কি হইতো? অ্যালুমিনিয়াম অক্সাইড কার সাথে বিক্রিয়া করতো? একটা ক্ষারের সাথে বিক্রিয়া করলে কি হইতো? এখানে হইতো সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট, আর হইতো পানি। আর এখানে সমতা করলে কি হইতো? এখানে হয়তো 2, এখানে হয়তো 2। ঠিক আছে। তো এটা হলো সোডিয়াম অ্যালুমিনেট। এইভাবে করে আমরা যেগুলো অবধর্মী অক্সাইড সেগুলো ভাবে করবো, লিখে দেবো। মোটামুটি অনেকগুলো করাই দিছিলাম। আশা করি পারবা। আচ্ছা, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আহ, যেমন ধরো তোমাকে বললো যে P2O5, P2O5 এটা অম্লধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড ও একটি নিরোধক, একটি নিরোধক। কিভাবে বুঝবা নিরোধক মানে কি এবং অম্লধর্মী মানে কি? তো অম্লধর্মী অক্সাইড আমরা বুঝবার উপায় হচ্ছে, কি করব, তাকে পানির সাথে বিক্রিয়া করাবো। কার সাথে বিক্রিয়া করাবো? পানির সাথে। আর পানির সাথে বিক্রিয়া করানোর পরে দেখো এখানে কি হবে? ফসফরিক অ্যাসিড হবে। কি হবে? ফসফরিক অ্যাসিড। ঠিক আছে। তো আমরা কয় অণু পানি দেব? এখানে আমরা মূলত 3 অণু বা 2 অণু পানি দেব। ঠিক আছে। তাহলে ফসফরিক অ্যাসিডটা হবে। তো এটা হলো কি অম্লধর্মী একটা অক্সাইড। কারণ বিক্রিয়া করলে, যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন কি হবে? একটা অ্যাসিড হবে। ঠিক আছে। এখন আমরা এটাকে একটা কি করব? ক্ষারের সাথে বিক্রিয়া করাবো। ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এটা যে একটা অম্লধর্মী অক্সাইড, এটা বোঝার উপায় কি? এটা যে একটা অম্লীয় অক্সাইড, এটা বোঝার উপায় আরেকটা উপায় হচ্ছে, ক্ষারের সাথে বিক্রিয়া করানোর পরে যদি কি হয়, তোমার লবণ পানি হয়। কি হয়? লবণ পানি। তাহলে কি হবে বলো তো? হবে সোডিয়াম ফসফেট আর পানি সমতা করলে এখানে হবে 6, 6 হবে, আর এখানে হবে 2, আর পানির এখানে সমতা করলে 3 হবে। তাহলে একটু খেয়াল করো, P2O5 এটা একটা অম্লীয় অক্সাইড। কিভাবে বুঝছো? পানির সাথে বিক্রিয়া করায় বুঝছো, যেটা ফসফরিক অ্যাসিড হয়। আর আরেকটা জিনিস বুঝছো, যে ক্ষারের সাথে বিক্রিয়া করলে কি হয়? লবণ পানি হয়। তাহলে মনে রাখবা P2O5 এর ক্ষারকত্ব কত? ক্ষারকত্ব হচ্ছে তোমার 6। কিভাবে বুঝছো? কারণ 1 মোল অম্লীয় অক্সাইড 6টা কি ক্ষারের সাথে বিক্রিয়া করছে। 6 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করছে, এই জন্য এটা ক্ষারকত্ব কত? 6। আচ্ছা, তাহলে অম্লত্ব ক্ষারকত্ব এখান থেকে বুঝবো আমরা। তাহলে এখন দেখো, একটা নিরোধক, বলো তো নিরোধক মানে কি?
নিরোধক মানে কি? নিরোধক ধর্ম মানে কি? নিরোধক ধর্ম, এটা মানে কি? মনে রাখবা। পানি হ্যাঁ, বলো। কি করবে পানি? মানে পানি কি বলে, আলাদা করবে পানি। অর্থাৎ যদি কোনো অ্যাসিড থেকে, এরা যদি অ্যাসিড থেকে পানি কি করতে পারে? শোষণ করতে পারে। কি করতে পারে? পানি শোষণ করতে পারে। শোষণ করে কি তৈরি করবে? এনহাইড্রাইড। কি তৈরি করবে? এনহাইড্রাইড। অর্থাৎ P2O5 এটা একটা নিরোধক, একটা শক্তিশালী নিরোধক, শক্তিশালী নিরোধক। কারণ এরা হচ্ছে এই এটা নাইট্রিক অ্যাসিডের সাথে এবং সালফিউরিক অ্যাসিডের সাথে কি করবে? পানিগুলোকে শোষণ করবে। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড থেকে কি করতে পারে? তারা পানি শোষণ করতে পারে এবং এনহাইড্রেট গঠন করতে পারে, এনহাইড্রেট। ঠিক আছে, তাহলে কি হবে আলটিমেটলি? N2O5 প্লাস HPO3। এখানে আমরা সমতা করলে এখানে কত পাবো? এখানে দিতে পারবো হচ্ছে, এখানে যদি সমতা করি এখানে 2 দিব, এখানে 2। এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় মেটাফসফরিক অ্যাসিড। কি? মেটাফসফরিক অ্যাসিড। এটা হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড। মেটাফসফরিক অ্যাসিড। আচ্ছা, মনে রাখবা। যদি যদি এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড, তাই না? H3PO4, এটা একটা ফসফরিক অ্যাসিড। যদি এইখান থেকে এক অণু পানি চলে যায়, কয় অণু পানি? এক অণু। এক অণু পানি মানে কি? H2O চলে যাবে। অর্থাৎ দুইটা হাইড্রোজেন চলে যাবে, একটা অক্সিজেন চলে যাবে, তাহলে কি হয়? HPO3। এটার নাম মেটাফসফরিক অ্যাসিড। কি? এই যে এটা হলো মেটাফসফরিক অ্যাসিড, HPO3। মনে থাকবে? আচ্ছা, P2O5 এখন বিক্রিয়া করবে কার সাথে? সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তখন উৎপন্ন হবে সালফার ট্রাইঅক্সাইড প্লাস মেটাফসফরিক অ্যাসিড। মেটাফসফরিক অ্যাসিড, এটা সালফার ট্রাইঅক্সাইড এবং মেটাফসফরিক অ্যাসিড। তাহলে নিরোধক, শক্তিশালী নিরোধক কেন বলা হয়? যখন তারা পানি শোষণ করতে পারে। কই থেকে শোষণ করতে পারে? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এইসব থেকে কি করতে পারে তারা? শোষণ করতে পারে। এই জন্য P2O5টা হচ্ছে একটা নিরোধক পদার্থ। ঠিক আছে, তাহলে মনে রাখবা P2O5 হচ্ছে একটা নিরোধক, একটা অম্লধর্মী অক্সাইড। নিরোধক, অম্লধর্মী অক্সাইড এবং শুষ্ককারক। শুষ্ককারক খুবই ইম্পর্টেন্ট। হাজার স্যারের বইয়ের এই এই যে এই অধ্যায়ের অবজেক্টিভের তোমার 150-এর পরে বা 140-এর পরে একটা অবজেক্টিভ আছে। এটা আসলে কোন অধ্যায়ের অবজেক্টিভ জানো? এটা এটা হচ্ছে তোমার ল্যাবরেটরির ব্যবহার আছে না প্রথম অধ্যায় তোমাদের, সেইখানের একটা অবজেক্টিভ এটা, যে P2O5 এটা কি হিসেবে ব্যবহার করা হয়? শুষ্ক কারক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আর আরেকটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা লিখে দিয়েছিলাম অবশ্য, আমার মনে আছে যে সালফিউরিক অ্যাসিডের 3টা ধর্ম আছে। সেটা কি? অ্যাসিড ধর্ম, জারক ধর্ম, আর কি? নিরোধক ধর্ম। তাহলে নিরোধক মানে কি? যারা পানি কি করতে পারে? শোষণ করতে পারে কোনো কিছু থেকে। আচ্ছা, তাহলে এগুলো মনে রাখবো আমরা। তাহলে মোটামুটি 16 নম্বর গ্রুপ থেকে একটা কোশ্চেন তোমাদের আসে, অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর একটা কোশ্চেন, সেটা কি?
যে এই অবজেক্টিভটা খুব ইম্পর্টেন্ট, যে বলবে নিচের কোনটি সবচেয়ে বেশি অম্লীয় অক্সাইড তৈরি করে, কি অক্সাইড? অম্লীয় অক্সাইড তৈরি করতে পারে, অম্লীয় অক্সাইড তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো। অপশনে দেওয়া আছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, SO3, আর P2O5। আরেকটা অবজেক্টিভে একই কোশ্চেন, বাট অ্যান্সারের মধ্যে তোমার দেওয়া আছে Cl2O7, SO3, P2O5, আর N2O5। বলো, 1 নম্বরে উত্তর কোনটা হবে, 2 নম্বরে উত্তর কোনটা হবে, বলো তো। বলো, নিচের কোনটি সবচেয়ে বেশি অম্লীয় অক্সাইড বা অম্লীয় দ্রবণ, সরি, অম্লীয় দ্রবণ তৈরি করতে পারে? হ্যাঁ, বলো, ভাবিয়া বলো তো। হুম, ভাবিয়া বলো তো, কোনটা হইতে পারে? সাদিয়া পারবা? পারবা না? ভাইয়া প্রথমটা P2O5 আর দ্বিতীয়টা N2O5। আচ্ছা, আন্দাজে বললে তো হবে না। হ্যাঁ, আন্দাজে বললে কি উত্তর হবে কেমিস্ট্রিতে? হবে না। আন্দাজেই বলছি ভাইয়া। তাহলে তোমাকে করে করতে হবে, দেখো। সবচেয়ে বেশি বা সবচেয়ে শক্তিশালী অম্লীয় অক্সাইড কখন তৈরি হইতে পারে? তুমি কি করবা, এগুলোকে পানির সাথে বিক্রিয়া করাবা, কার সাথে বিক্রিয়া করাবা? পানির সাথে। এখন বলো, এটাকে পানির সাথে বিক্রিয়া করবে, করবে না? দরকার নাই, এটা বাদ। এটা করবে। এটা করলে কি হবে বলো তো? কার্বনিক অ্যাসিড হবে। কি হবে? কার্বনিক অ্যাসিড। এটা যদি পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? সালফিউরিক অ্যাসিড। এটা যদি করে তাহলে কি হবে? ফসফরিক অ্যাসিড। এখন বলেন, এই তিনটা যে যৌগ হয়েছে এখানে, কার জারণ মান, কেন্দ্রীয় মৌলের জারণ মান সবচেয়ে বেশি কার? কেন্দ্রীয় মৌলের জারণ মান সবচেয়ে বেশি কার? যেমন এইখানে দেখো H2CO3, কার্বনিক অ্যাসিড, এখানে কার্বনের জারণ মান কত? +4। সালফারের হচ্ছে এখানে কত? +6, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে। এবং ফসফরিক অ্যাসিডে কত? +5, ফসফরাসের। এই জারণ মানগুলো কি বের করতে পারো? জারণ মান বের করার টেকনিক কি? যে যদি আমি H3PO4 এটার কথা চিন্তা করি, তাহলে অক্সিজেন কত? -2। তাহলে এখানে কত হয়? -8 হয়ে গেল। 4 × 2 = 8। হ্যাঁ, হাইড্রোজেন +1, তাহলে +3 হইলো। এখন জিরো হইতে কত বাকি? যদি আমরা প্লাস মাইনাস জিরো করতে চাই, তাহলে জিরো হইতে কত বাকি থাকে? +5। তাহলে এটা হবে +5। ফসফরাস কত? +5। ঠিক তেমনি ভাবে সালফার এখানে +6 হয়েছে। তাহলে যখন তুমি পানির সাথে বিক্রিয়া করাবা সেই অক্সাইড গুলোকে, তখন দেখতে হবে কি কেন্দ্রীয় মৌলের জারণ মান কি দেখতে হবে? কেন্দ্রীয় মৌলের জারণ মান দেখতে হবে। যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি হবে, সেটা কি হবে? বেশি অম্লীয় দ্রবণ তৈরি করতে পারবে। কেন্দ্রীয় মৌলের জারণ মান দেখতে হবে। অর্থাৎ আমরা মনে রাখবা, অ্যাসিডের শক্তি মাত্রা 5টা বিষয়ের উপর নির্ভর করে। কয়টা বিষয়ের উপর নির্ভর করে? 5টা। একটা হচ্ছে তোমার অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। 1 নাম্বারটা কি? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। 2 নাম্বারটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের জারণ মান, কেন্দ্রীয় মৌলের জারণ মান। 3 নাম্বারটা হচ্ছে তোমার অ্যানায়নের আকার। ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো তোমরা পরে পড়বা। বাট আলটিমেটলি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা কি? কেন্দ্রীয় মৌলের জারণ মান। যার বেশি হবে তার শক্তিমাত্রা কি? সে অ্যাসিডটার শক্তিমাত্রা বেশি হয়। এখন 2 নাম্বারটা এখন কে বলতে পারবা, বলো? 2 নাম্বারের উত্তর কোনটা হবে? অপশন থেকে বলো তো।
বলো। এই ভাবিয়া, তুমি কি এগুলা ক্লাস করো নাই? হ্যাঁ, এই ক্লাস করো নাই তুমি? গত কেমিস্ট্রি ক্লাসে ছিল না? এই, কথা বলো না কেন? বলতেছি এগুলো ছিলাম তো। ছিল তো, এগুলো করো নাই কেন? ঢিলামি দিচ্ছ কেন তুমি? পড়াশোনা এই অধ্যায়ে যদি গ্যাপ দাও, আর জীবনে সলভ করতে পারবে না, এটা মনে রেখো। এই অধ্যায় আর জৈব যৌগ, এই দুই অধ্যায় যে গ্যাপ দিবে, ও কেমিস্ট্রিতে ব্যাক করতে পারবে না, কাম ব্যাক করতে পারবে না, মাথায় রেখো। সবচেয়ে বড় থিওরিটিক্যাল অধ্যায় হচ্ছে এটা, ফার্স্ট পেপারের মধ্যে। এই অধ্যায় গ্যাপ দিবা মানে তোমার অন্য অধ্যায়েও গ্যাপ পড়ে যাবে। ক্লাস শেষ না হইতে চলে যাও গা, তো কিভাবে পারবা? হ্যাঁ, ক্লাস শেষ না হইতে তুমি চলে যাও, তুমি চলে যাও, রিয়া চলে যায়, না মানে ফাইজলামি। আজকে থেকে যদি ক্লাসের আগে 1 মিনিট আগে যদি গেছো, তাহলে আমি আর পরের ক্লাস থেকে কোনো ক্লাস নিব না। আমার ক্লাস শেষ না হওয়া পর্যন্ত যদি কেউ লিভ নিছো কোনো কারণ ছাড়া, এই খিদা লাগছে, আমার মাথা ব্যথা করতেছে, এইসব হ্যান ত্যান কয়া, আমি কিন্তু আর পড়াবো না এইখানে আর। তুমি অন্য জায়গায় পড়ো, সমস্যা নেই। আমার তো অনেক ভালো ভালো টিচার আছে বাংলাদেশে। কথা বুঝছো? এখন যদি আমি 2 ঘন্টা ক্লাস নিই, 2 ঘন্টা ক্লাসে থাকতে হবে। 3 ঘন্টা নিলে 3 ঘন্টা থাকতে হবে। 1.5 ঘন্টা নিলে 1.5 ঘন্টা থাকতে হবে। ক্লাস শেষ হওয়ার আগে যদি কেউ লিভ নিছো, তাহলে আমাকে আর পড়ার দরকার নাই এখন। এখন থেকে আর পড়াবো না আমি আর। কোনো কারণ বশত, কারণ ছাড়া আর কি। অর্ধেক 10 মিনিট আগেই চলে যাও, রেকর্ড দিয়ে দেয় গ্রুপের মধ্যে সাথে সাথে, যাতে রেকর্ডটা করে নিতে পারো। রেকর্ডও তুমি না করো, তাহলে আমার তো মানে তোমার শিখতে পারবো না আলটিমেটলি। তোমার তোমার লস, আমারও লস। দেখো, Cl2O7, এটা যদি কি করে, পানির সাথে বিক্রিয়া করে, তাহলে কি হবে? পারক্লোরিক অ্যাসিড কি হবে? পারক্লোরিক অ্যাসিড, এটা হলো পারক্লোরিক অ্যাসিড। এটা হলো যদি পানির সাথে বিক্রিয়া করে কি হবে? সালফিউরিক অ্যাসিড কি হবে? সালফিউরিক অ্যাসিড। আর এটা করলে কি হবে? একটু আগে দেখছো, এটা হবে ফসফরিক অ্যাসিড কি হবে? H3PO4, ফসফরিক অ্যাসিড। আর এটা হবে পানির সাথে বিক্রিয়া করলে কি? নাইট্রিক অ্যাসিড কি হবে? নাইট্রিক অ্যাসিড। তাহলে এখন যখন তুমি পানির সাথে বিক্রিয়া করাইছো, তুমি এক একটা কি পাইছো? অ্যাসিড পাইছো। এখন অ্যাসিডের কি করবা? কেন্দ্রীয় মৌলের জারণ মানটা হিসাব করবা। তাহলে ক্লোরিনের কত এখানে? +7। কত? +7। এটা হচ্ছে +6। এখানে হচ্ছে +5, আর এটা হচ্ছে +5। তাহলে আমরা দেখতেছি যে পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিডের কি কেন্দ্রীয় মৌলের জারণ মান সবচেয়ে বেশি। এই জন্য এটা কি সবচেয়ে শক্তিশালী অম্লীয় দ্রবণ তৈরি করবে। এই অক্সাইডটা সবচেয়ে শক্তিশালী দ্রবণ তৈরি করতে পারবে। সো এর উত্তর হবে কি? HCl O4। আর একটা জিনিস তোমাদের বলে দেই, তোমরা যদি অবজেক্টিভে কখনো তোমার এরকম অপশন দেখো, এরকম অপশন দেখো কিন্তু এটা আছে, যাই যাই থাকুক অ্যাসিড, এইটা আছে অপশনে, তুমি এইটাই দেখাবা সবচেয়ে। এটা হলো শক্তিশালী কি? শক্তিশালী, কারণ এটা জারণ মান সবচেয়ে বেশি। জারণ মানের মধ্যে সবচেয়ে বেশি এটা। ঠিক আছে, এটাই দেখাবা HCl O4 অপশনে দেখলে। আর যদি ধরো এটা অপশনে নাই, তখন তুমি কি করবা? করে করে বুঝবা যে এটা +6, এটা +5, এটা +4। হ্যাঁ, এরকম ভাবে করে করে দেখতে হবে যে কোনটা শক্তিশালী হয় কি না। এখন যদি জারণ মান সমান হয়, ধরো এই যে এইটা খেয়াল করো, যদি জারণ মান সমান হয়, যদি কেন্দ্রীয় মৌলের কি সমান হয়, জারণ মান সমান হয়, তখন দেখতে হবে আকার। যার আকার ছোট তার কি তীব্রতা বেশি।
যার আকার ছোট তার কি তীব্রতা বেশি। তাহলে নাইট্রিক অ্যাসিডটা কি বেশি তীব্র, কার চেয়ে তীব্র? ফসফরিক অ্যাসিডের চেয়ে তীব্র। নাইট্রিক অ্যাসিডটা কার চেয়ে তীব্র? ফসফরিক অ্যাসিডের চেয়ে তীব্র। ঠিক আছে, এটা জারণ মান দিয়ে আমরা বুঝতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো 17 নম্বর গ্রুপের বৈশিষ্ট্য বলবো আমরা। কয় নাম্বার গ্রুপের? 17 নম্বর গ্রুপের। অবজেক্টিভের জন্য এবং সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে পড়বে। সেটা হচ্ছে, দেখো এখানে কি কি মৌল আছে। এটাকে বলা হয় হ্যালোজেন মৌল, বা হ্যালোজেন মানে কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী, যারা সামুদ্রিক লবণ উৎপন্ন করে। ঠিক আছে, সামুদ্রিক লবণ যারা করে তাদেরকে বলা হয় সামুদ্রিক লবণ উৎপন্নকারী। যেমন ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন, এই মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এই ফ্লোরিন এবং ক্লোরিন এই দুটো হচ্ছে গ্যাস। এই দুটো কি এখানে গ্যাস। এটার রংটা হচ্ছে ফিকে হলুদ। কি হলুদ? ফিকে হলুদ। আর এটার রংটা হচ্ছে কি সবুজাভ হলুদ। সবুজাভ হলুদ। ব্রোমিনটা হচ্ছে কি লাল তরল। কি? লাল তরল, অর্থাৎ তিনি হচ্ছে তরল। আয়োডিনটা হচ্ছে বেগুনি কেলাস। কি কেলাস? বেগুনি কেলাস, মানে এটা হচ্ছে কঠিন। এই বাকি দুইটা কিন্তু কঠিন। আয়োডিন এবং অ্যাস্টাটিনটা কি কঠিন। তাইলে রংগুলো মনে রাখবা। ফ্লোরিন এবং ক্লোরিন এরা হচ্ছে গ্যাস। একটা রং হচ্ছে ফিকে হলুদ, একটা রং হচ্ছে সবুজাভ হলুদ। ব্রোমিনটা হচ্ছে লাল তরল, আর আয়োডিনটা হচ্ছে বেগুনি কেলাস। তো প্রথম দুইটা গ্যাস, এটা হচ্ছে তরল, আর বাকি দুইটা হচ্ছে কঠিন। আচ্ছা, তো এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনটা কি সবচেয়ে বেশি তড়িৎ মৌল। সবচেয়ে বেশি কি? সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কেন বলো? ফ্লোরিনটা 4.0, এটার মান কত? 4.0, যার কারণে কি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। 2 নম্বর কথা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে জারণ ক্ষমতা বেশি। ফ্লোরিনের কি সবচেয়ে জারণ ক্ষমতা বেশি। সবচেয়ে কি জারণ ক্ষমতা বেশি। ঠিক আছে। আচ্ছা, এবার আসো, এদের মধ্যে কিছু উৎস, এদের উৎস কি বলো? হ্যালোজেনের উৎসটা কি? ব্রাইন। উৎসটা কি? ব্রাইন। হোয়াট ইজ ব্রাইন? ব্রাইনটা হচ্ছে যখন সমুদ্রের পানিটাকে নেওয়া হয়, সমুদ্রের পানিতে কি থাকে? তোমরা লবণাক্ত থাকে, তাই না? লবণ থাকে, তাই না? তাহলে সমুদ্রের পানিকে যখন গাঢ় করা হয়, সেখান থেকে কি সোডিয়াম ক্লোরাইডের একটা সম্পৃক্ত জলীয় দ্রবণ নেওয়া হয়। সম্পৃক্ত জলীয় দ্রবণ নেওয়া হয়, সেটা হচ্ছে কি তোমার ব্রাইন। এই NaCl কে বলা হয়, আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা কি রক সল্ট। কি বলা হয় এটাকে? রক সল্ট। রক সল্ট। সোডিয়াম ক্লোরাইডকে বলা হয় রক সল্ট, খনিজ রক সল্ট। মনে থাকবে। আচ্ছা, এখন দেখো, আমরা এখন একটা জিনিস খেয়াল করব। ফ্লোরিন, ফ্লোরিনের জারণ মান কত বলো তো? ফ্লোরিনের জারণ মান
-1 কিভাবে -1? তুমি যে কোনো একটা যৌগ বলো, সোডিয়াম ফ্লোরাইড অথবা ক্যালসিয়াম ফ্লোরাইড। হ্যাঁ, এখানে সবার ক্ষেত্রেই ফ্লোরিনটা কি -1 হবে। কি হবে? -1 জারণ মান। মনে রাখবা ফ্লোরিন ব্যতীত বাকি যে মৌলগুলো আছে, বাকি যে হ্যালোজেন মৌলগুলো আছে, তাদের জারণ মানটা পরিবর্তনশীল। তাদের জারণ মানটা কি? পরিবর্তনশীল। অর্থাৎ মনে রাখবা ফ্লোরিন ব্যতীত বাকি হ্যালোজেন গুলোর কি, বাকি হ্যালোজেন গুলো পরিবর্তনশীল জারণ অবস্থা, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। অর্থাৎ মনে রাখবা, এখন পরিবর্তনশীল মানে কি? পরিবর্তনশীল জারণ অবস্থা বলতে বোঝায় যাদের মধ্যে কি আছে, ফাঁকা ডি অরবিটালটা থাকে। যাদের মধ্যে কি থাকে? ফাঁকা ডি অরবিটাল থাকে, তারা কি করতে পারে? পরিবর্তনশীল চালন অবস্থা প্রদর্শন করতে পারে। এটা আমরা আগের ক্লাসে পড়ছি। তাহলে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করতে পারে না কে? ফ্লোরিন পারে না। বাকিগুলো যে পারে এটার একটা প্রমাণ দেখি। দেখো, মনে রাখবা ফ্লোরিন ব্যতীত আরেকটা জিনিস মনে রাখবা, ফ্লোরিন ব্যতীত বাকি হ্যালোজেন গুলো কি করে? অক্সো অ্যাসিড তৈরি করে। অক্সো অ্যাসিড, অক্সো অ্যাসিড তৈরি করে। ফ্লোরিন ব্যতীত বাকি হ্যালোজেন গুলো কি করে? অক্সো অ্যাসিড তৈরি করে। অক্সো অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, এবার আসো, অক্সো অ্যাসিডটা কি একটু চিনি আমরা। আসো, HClO, HClO2, HClO3, HClO4, HBrO, HBrO2, HBrO3, HBrO4। এটাকে বলা হয় হাইপোক্লোরাস। কি বলা হয় এটাকে? হাইপো হাইপোক্লোরাস। আর এটাকে বলা হয় কি? হাইপোব্রোমাস। হাইপোব্রোমাস। এটাকে বলা হয় শুধু ক্লোরাস। হাইপোটা বাদ যাবে। কি বাদ যাবে? হাইপো বাদ যাবে। এটাকে বলা হয় ক্লোরিক। কি বলা হয়? ক্লোরিক। আর এটাকে বলা হয় পারক্লোরিক। কি বলা হয়? পারক্লোরিক। এটা সব অ্যাসিড। হাইপোক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, এরা সবাই হচ্ছে অক্সো অ্যাসিড। কি অ্যাসিড? অক্সো অ্যাসিড। এখন দেখো, অক্সিজেন যদি -2 হয়, এটা +1, এটা কি হবে? +1। অক্সিজেন -2 হইলে এটা +1, এটা হবে +3, এখানে হবে +5, এখানে হবে +7। হিসাব করে দেখো, এটা +1, এটা +3, এটা +5, এটা +7। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? যে ক্লোরিনের চারটা জারণ মান পাইলাম, +1, +3, +5 এবং +7। ক্লোরিনের চারটা জারণ মান পাইলাম। ঠিক তেমনি ভাবে দেখো ব্রোমিনের ক্ষেত্রেও +1, +3, +5, +7, একই জিনিস। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলতো এই যে হাইপো পারক্লোরিক এবং পারব্রোমিক কোনটা শক্তিশালী হবে? আচ্ছা, পারক্লোরিক এবং পারব্রোমিক কোনটা শক্তিশালী অধিক বলো তো? পারক্লোরিক এবং পারব্রোমিক কোন অ্যাসিডটা শক্তিশালী? বলো ভাবিয়া, বলো তো। পারব্রোমিক। পারব্রোমিকটা বেশি শক্তিশালী, তাই না? কেন শক্তিশালী হইলো বলো তো? কারণটা কি? যে কেন্দ্রীয় পরমাণুর চালন মান বেশি। কারণটার মধ্যে থাপড়া দিব একটা। দুইজনেরই তো সমান, এটাও +7, এটাও +7। যখন তোমার জারণ মান সমান হবে, জারণ মান যখন কি হবে? সমান হবে, তখন কি দেখতে হবে? আকার। যার আকার ছোট তার কি তীব্রতা বেশি। তাহলে ক্লোরিনের আকার ছোট না ব্রোমিনের চেয়ে? তাহলে শক্তিশালী কোনটা হবে? পারক্লোরিক অ্যাসিড। এতক্ষণ ধরে যে আপনার বলতে, ওই 7 রে আমি 1 ভাবছিলাম, এই এখন কারণে তুমি বলছি। 1 ভাববা কেন? তুমি নিজে নিজে করতেছো না, এটা +7। আমি তো মুখে মুখে বলতেছি, তুমি ভাববা কেন? আমি তো মুখে মুখে 3-4 বার বললাম যে +5, +7, +5, +7।
আর পারক্লোরিকে কি +1 হয় কখনো? এটা কখনো দেখছো? আমার তো স্পষ্ট যে এটা হলো 1, এটা হলো 7, এটা তো বোঝা যাইতেছে। যাই হোক, মনোযোগ দাও। এগুলো বেসিক যদি ক্লিয়ার না করো, অবজেক্টিভ একটা সুন্দর ধরা খাবা। ঠিক আছে? এখন থেকে বেসিক এগুলো ক্লিয়ার রাখতে হবে, কারণ ভবিষ্যতে যে অধ্যায়গুলো আছে সেগুলোতে এগুলো লাগবে। এখন দেখো, তাহলে এটা গেল একটা কথা। এখন আমরা জানি যে হ্যালোজেন গুলোর মধ্যে কি আছে, কিছু ব্যতিক্রম আছে, যেমন ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম আছে। ইলেকট্রন আসক্তির একটা ক্রম আছে। সেই ক্রমটা কি? ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন হওয়ার কথা ছিল এটা, কিন্তু আলটিমেটলি কি হয়েছে এইটা। কেন হয়েছে? আমরা জানি ইলেকট্রন শক্তি মানে কি, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণুর কি শেষ কক্ষপথে 1 মোল ইলেকট্রন দিতে বা গ্রহণ করতে যে পরিমাণ শক্তি কি হয় নির্গত হয়, তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে তাকে কি করবা, তুমি ইলেকট্রন দান করবা বা ইলেকট্রন দিবা। অর্থাৎ ইলেকট্রন নিতে চায় কারা? যারা অধাতু। যারা অধাতু তারা কি করতে চায়, ইলেকট্রন নিতে চায়। সো অধাতু যারা, তাদের কি বেশি হবে, ইলেকট্রন আসক্তিটা বেশি হবে। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, ইলেকট্রন শক্তির মান বাড়ে, আর উপর থেকে নিচে গেলে কমে। একই গ্রুপের উপর থেকে যখন নিচে নামবে তখন কি হবে, কমবে। আর একই পর্যায়ের বাম থেকে যখন ডানে যাবে তখন বাড়বে। কিন্তু ফ্লোরিন আর ক্লোরিন এই দুইটা কেন ব্যতিক্রম হইলো, আমরা এটা জানবো একটু জাস্ট। ফ্লোরিনের কি আকারটা ছোট, মনে রাখবা যখন আকার ছোট হয় তখন সেখানে কি বেশি হয়, ইলেকট্রন ঘনত্ব বেশি হয়। কি বেশি হয়? ইলেকট্রন ঘনত্ব বেশি। এখন যার ইলেকট্রন ঘনত্ব বেশি, তাকে কি তুমি চাইলে ইলেকট্রন দিতে পারবা সহজে? দিতে পারবে না, কারণ সে নিতে পারবে না, নিতে চাইবেও না। যে আমার তো ঘনত্ব অলরেডি বেশি আছে, আমি আর কেন নিব। কিন্তু ক্লোরিনেরটা চিন্তা করো, যে তার মধ্যে কিন্তু 3 নম্বর শক্তি স্তর, সুতরাং তার মধ্যে অবশ্যই কি কম, ইলেকট্রন ঘনত্বটা কম। কার চেয়ে কম? ফ্লোরিনের চেয়ে কম। সুতরাং সে চাইলে কিন্তু একটা ইলেকট্রন সহজে গ্রহণ করতে পারতেছে, যার কারণে কি ক্লোরিনেরটা ফ্লোরিনের চেয়ে বেশি হয়। এটাই ব্যাখ্যা, আর কোনো ব্যাখ্যা নেই। তারপরে সক্রিয়তা। তারপর 2 নম্বর হচ্ছে কি, সক্রিয়তার ক্রম। মনে রাখতে হবে সক্রিয়তার ক্রম। এইটা হলো সক্রিয়তার ক্রম, এই যে এইটা, ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। তার মানে এখানে কি সবচেয়ে সক্রিয় কোনটা? সবচেয়ে সক্রিয় হচ্ছে ফ্লোরিন। সবচেয়ে সক্রিয় হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে? সবচেয়ে সক্রিয় ফ্লোরিন। আবার তুমি যদি বলো কি, তড়িৎ ঋণাত্মকতার কথা বলো, তড়িৎ ঋণাত্মকতার কথা বলো, তাহলেও কিন্তু একই ক্রম। ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। কেন বলো তো? ফ্লোরিনের হচ্ছে মান 4.0, সবচেয়ে বেশি কি তড়িৎ ঋণাত্মক। আমি প্রথমেই লিখে দিছি এই কথাটা, যে ফ্লোরিনটা কি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। ক্লোরিনের মান 3.0, মানগুলো মনে রাখবা। ব্রোমিন হচ্ছে 2.5। হ্যাঁ, তার মানে আস্তে আস্তে কমতেছে না উপর থেকে নিচে গেলে? আস্তে আস্তে কিন্তু কমতেছে। আচ্ছা, এটা গেল তোমার এই তিনটা, ইলেকট্রন শক্তি, সক্রিয়তা এবং তড়িৎ ঋণাত্মকতার মান বা ক্রম। এবার আসো তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটা আমাদের দেখতে হবে একটু, যে এই গ্রুপের মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের সমস্যাটা কি। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা সেম কথা বলবো, যে একই পর্যায়ের যখন বাম থেকে ডানে যায়, বাম থেকে কোথায় যায়, ডানে যায়, তখন কি বাড়ে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। আর উপর থেকে নিচে যখন যায় তখন কমতে থাকে। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, কমতে থাকে। তাহলে এইটা হওয়ার কথা ছিল, তাই না? এটা হওয়ার কথা ছিল না, যে কমতেছে আস্তে আস্তে? এটা হওয়ার কথা ছিল, বাট এটা না হয়ে কি হয়েছে, উল্টাটা হয়েছে। উল্টাটা হয়েছে কেন? ফাবিয়া, ব্যাখ্যাটা করো তো একটু।
এটা না হয়ে এটা কেন হইলো? রিয়া বলো তো, রিয়া, যে ক্রোমোটা এটা না হয়ে এটা কেন হইলো? সাদিয়া বলতে পারবা? সাদিয়া বলতে পারবা কি এটা? হ্যাঁ? না ভাইয়া। মাথা খাটাতে পারো না একটু? হ্যাঁ, একটা ফোঁটা মাথা খাটাতে পারো না? এখানে তোমাকে আমি প্রথম যেই কথাটা বলছি যে ফ্লোরিন এবং ক্লোরিনটা কি গ্যাস, এটা তরল, আর এই দুইটা কঠিন। তাহলে কঠিনের কি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি কম হবে না বেশি হবে? কঠিন যেগুলো, সেগুলো কি বেশি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। So, এই দুইটার কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? বেশি হবে না? ব্রোমিন হচ্ছে তরল, তরলেরটা কি হবে? আর একটু কম হবে। আর এগুলো তো গ্যাস, গ্যাসের কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় না কম হয়? অনেক কম হয়। অলরেডি তারা গ্যাস হিসেবেই আছে। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আলটিমেটলি কমই হবে। তো তোমাদের এইটুকু কি মাথায় খাটলো না যে প্রথমে আমি কেন লিখে দিচ্ছি এই দুইটা গ্যাস, এটা তরল, এটা কঠিন? শুধু মুখস্থ কইরা আর ওই টিচারদের কাছ থেকে শুনে শুনে যদি শুধু তোমার হচ্ছে বেসিক ক্লিয়ার করো, তাইলে কিন্তু অ্যাডমিশনে একটা ধাক্কা খাবা। নিজে যদি মাথা না হাঁটতে না পারো, সব তো আর সব টিচার করে দিবে না। বুঝো নাই? তোমাকে এখন থেকেই কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, বইয়ের সাথে সম্পৃক্ত হইতে হবে। ঠিক আছে? শুধু নোট পড়লে হবে না। এতটুকু বলতে পারি যে নোট পড়লে হয়ে যাবে, কিন্তু তোমাকে বইয়ের সাথে কি করতে হবে? সম্পৃক্ত থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো। আহ ক্লোরিন আছে না, ক্লোরিন? এই ক্লোরিনটা হচ্ছে একটা শক্তিশালী বিরঞ্জক। কি? শক্তিশালী বিরঞ্জক। বিরঞ্জক মানে কি বলতো? যারা রঞ্জককে বিরঞ্জিত করে, মানে যেটা বর্ণ আছে সেটাকে বর্ণহীন করতে পারে। কি করতে পারে? বর্ণযুক্তকে বর্ণহীন করতে পারে, এরা হচ্ছে বিরঞ্জক। আচ্ছা, তোমরা ব্লিচিং পাউডারের নাম শুনছো না? এটা এটা হলো ব্লিচিং পাউডার। এটার নাম কি? ব্লিচিং পাউডার। অর্থাৎ এটাকে আমরা বলি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এটাকে আমরা কি বলি? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। হাইপোক্লোরাইড, এটাকে আমরা বলি ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডার যদি তুমি তোমার ইয়ের মধ্যে দাও, ড্রেসের মধ্যে দাও, তাহলে কি হবে বলো তো? ড্রেসের মধ্যে দিলে রংটা উঠে যাবে না, বলো? তাহলে এটা কি শক্তিশালী বিরঞ্জক না? মনে রাখবা। ক্লোরিন বাদেও আরেকটা বিরঞ্জক আছে, তার নাম সালফার ডাইঅক্সাইড। এটাও একটা বিরঞ্জক, বাট শক্তিশালী না, দুর্বল। আবার H2O2 পারক্সাইড, এটাও কিন্তু একটা বিরঞ্জক। এগুলো সবই হচ্ছে বিরঞ্জক, যারা কি করতে পারে? তোমার বর্ণযুক্ত কিছুকে বর্ণহীন করতে পারে। হ্যাঁ। এই যে ভাবিয়া, তুমি চুল রং করছো না? এই এই যে বাদামি কালার নাকি লাল কালার করছো, কোনটা Please, করছো? আমি বলি এগুলা করছি। এই যে আমি কিছুই করি নাই। তোমার যে মনে হয় পার্লারে এই চুল সিল্ক করতে বা কি জানি একটা করে, রং টং করে, এটা করতে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, পারক্সাইড, এগুলো ব্যবহার করা হয়, বুঝছো? আচ্ছা, এখন দেখো হাইড্রাসিড। হাইড্রাসিডটা কি দেখো? হাইড্রাসিড, হাইড্রাসিডটা একটু চিন্তা করো। যখন হাইড্রোজেনের সাথে একটা হ্যালোজেন যুক্ত হবে, হাইড্রোজেনের সাথে কি যুক্ত হবে? হ্যালোজেন। হাইড্রোজেনের সাথে হ্যালোজেন, একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন, এটাকে হচ্ছে হাইড্রাসিড। এরা কি? হাইড্রাসিড।
এখন হাইড্রোজেনের তীব্রতা মনে রাখবা, হাইড্রোজেনের তীব্রতা নির্ভর করে কার উপর? আকারের উপর, মৌলের আকারের উপর। ঠিক আছে, হাইড্রোজেনের তীব্রতা নির্ভর করে আকারের উপর, নির্ভর করে আকারের উপর। তাহলে আকার যত বড় হবে, সেই হাইড্রোজেনের তীব্রতা তত বেশি হবে। আকার যত বড় হবে, হাইড্রোজেনের কি তীব্রতা তত বেশি। ঠিক আছে, যেমন তাহলে সবচেয়ে বেশি তীব্র কোনটা? এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। মনে রাখবা, এই HI, হাইড্রোজেন আয়োডাইড, এর বর্ণটা হচ্ছে বেগুনি। কি বেগুনি? বেগুনি, বর্ণটা হচ্ছে বেগুনি। শুধু বেগুনি না, হালকা বেগুনি বলতে পারি। এবং এটার বিয়োজন ধ্রুবকটা, বিয়োজন ধ্রুবক, বিয়োজন ধ্রুবক, আমরা বলি সেটাকে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক সবচেয়ে বেশি। মনে রাখবা, অ্যাসিডের জগতে, অ্যাসিডের জগতে বিয়োজন ধ্রুবকের মান সবচেয়ে বেশি হচ্ছে এটা, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, কে, কে এ দ্বারা প্রকাশ করি। এটা আমরা পড়বো রাসায়নিক পরিবর্তনে, রাসায়নিক পরিবর্তনে আমরা পড়বো, চিন্তার কারণ নেই। ঠিক আছে, তো এখান থেকে এইটুকু মনে রাখবো যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। আর এই চারটার মধ্যে, এই চারটা হাইড্রোসিডের মধ্যে এই একটা মাত্র এইখানে কি বন্ধন আছে? হাইড্রোজেন বন্ধন আছে। কি আছে? HF, এখানে কি বন্ধন আছে? হাইড্রোজেন বন্ধন আছে। এবং এই চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে বেশি পোলার, সবচেয়ে বেশি পোলার, সবচেয়ে বেশি পোলার, সবচেয়ে বেশি কি যৌগ? পোলার যৌগ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। তার মানে অ্যাসিডের ক্ষেত্রে সে সবচেয়ে দুর্বল, কিন্তু সবচেয়ে বেশি পোলার হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। এবং এখানে কি থাকবে? হাইড্রোজেন বন্ধন থাকবে। কি থাকবে? হাইড্রোজেন বন্ধন। এগুলো আমরা পড়বো ভবিষ্যতে, জাস্ট হিন্টস দিচ্ছি তোমাদের। ঠিক আছে, পরে আমি জিজ্ঞেস করবো যখন তোমার ইয়া পড়াবো, পোলার যৌগ, হাইড্রোজেন বন্ধন, তখন কিন্তু এগুলো জিজ্ঞেস করবো আমি। দেখো, ক্লোরিন, ক্লোরিনের একটা ধর্ম আছে, সেটা কি জানো? বৈশিষ্ট্য বা ধর্ম, বৈশিষ্ট্য বলতে পারি। সেটা হচ্ছে ক্লোরিন কি করে? অসামঞ্জস্যকরণ বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দেয়? অসামঞ্জস্য, সামঞ্জস্যতা, বা এটা ইংলিশে বলি ডিসপ্রপোর্শনেট, ডিসপ্রপোর্শনেট, ডিসপ্রপোর্শনেট বিক্রিয়া দেয়। কি দেয়? ডিসপ্রপোর্শনেট বিক্রিয়া দেয়। কিভাবে? এটার নাম কি, এটা কেন আসলো আমরা দেখি। ধরো ক্লোরিন গ্যাস, এটা যদি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, কার সাথে? ক্ষারের সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করার পরে উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইট, সরি, সোডিয়াম হাইপোক্লোরাইট প্লাস পানি। আচ্ছা, এখন দেখো অসামঞ্জস্যকরণ বিক্রিয়াটা কি, আমরা একটু চিন্তা করি। এখানে ক্লোরিনের জারণ মান কত? জিরো। জিরো কেন হইলো? আমরা জানি একটা মৌলের যখন মুক্ত অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে? মুক্ত অবস্থায়, তখন তার জারণ মান কি হয়? জিরো হয়। মুক্ত অবস্থায় জারণ মান কি হয়? অলওয়েজ জিরো হয়। তার মানে এইটা হলো জিরো। কিন্তু এখানে খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইডে -1, এখানে ক্লোরিনটা -1, এটা হচ্ছে +1। আরেকটা কথা মনে রাখবা, ধাতুর জারণ মান কখনো চেঞ্জ হয় না। ধাতুর কি হয় না? জারণ মান কখনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। অর্থাৎ যারা 1 নাম্বার গ্রুপের মৌল, তাদের জারণ মান 1, +1। যারা 2 নাম্বার গ্রুপের মৌল, তারা ধরো +2। যারা 13 নাম্বার গ্রুপের মৌল, 13 নাম্বার বলতে কি, ব্রো, বোরন, অ্যালুমিনিয়াম, এদের +3।
এদের মান কখনো চেঞ্জ হয় না। এদের মান কি চেঞ্জ হয়? হয় না। ধাতুর জারণ মান চেঞ্জ হবে না, কিন্তু অধাতু যারা, তাদের কি হইতে পারে? জারণ মানটা চেঞ্জ হইতে পারে। তো ক্লোরিন হচ্ছে এখানে -1, কিন্তু এখানে দেখো, সোডিয়াম যদি +1 হয়, অক্সিজেন -2 হবে অবশ্যই। আর এখানে কি হয়ে যাবে? এটা +1 হয়ে যাবে। তাহলে দেখো, এখানে +1 আর এখানে কি হয়েছে? -1। তাহলে 0 থেকে যখন -1-এ যায় তখন কি হয়? বিজারণ হয়। কি হয়? বিজারণ। আর 0 থেকে যখন +1-এ যায় তখন কি হয়? জারণ হয়। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে জারণ সংখ্যা বাড়ন। জারণ মানে হচ্ছে জারণ সংখ্যা বাড়বে। 0 থেকে +1 মানে বেড়ে গেছে, আর -1 মানে কমে গেছে। তাহলে এটা হলো পার্থক্য। তাইলে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া কখন বলা হবে? যখন একই মৌলের একবার জারণ হবে, একবার কি হবে? বিজারণ হবে। একই মৌলের একই মৌলের যখন একই সাথে কি হবে? জারণ ও বিজারণ হবে। জারণ ও বিজারণ হবে। তাহলে সংজ্ঞাটা লিখে নাও। একই মৌলের যখন একই সাথে কি হবে? জারণ এবং বিজারণ হবে, তখন তাকে বলি আমরা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেট বিক্রিয়া। আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে আন্তঃ হ্যালোজেন কি? আন্তঃ হ্যালোজেন, আন্তঃ হ্যালোজেন কাকে বলে? দেখো, যখন দুইটা ভিন্ন হ্যালোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করে? যৌগ গঠন করে। যখন দুটা ভিন্ন হ্যালোজেন দুইটা ভিন্ন হ্যালোজেন কি করে? পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? যৌগ তৈরি করে। তাকে বলা হয় আন্তঃ হ্যালোজেন যৌগ। ঠিক আছে? আন্তঃ হ্যালোজেন যৌগ। দুইটা ভিন্ন হ্যালোজেন কি করছে? যুক্ত হয়ে যৌগ তৈরি করছে, তারা হচ্ছে আন্তঃ হ্যালোজেন যৌগ। এবার আসো, তোমাদের কি পড়াবো? 18 নম্বর মৌল, 18 নম্বর গ্রুপের মৌল, এটা পড়াবো। তাহলে আন্তঃ হ্যালোজেন বুঝছো তো নাকি? এই যে IF7টা অনেক জায়গায় দেখবা, অনেক জায়গায় তোমরা পাবা এটা, IF7টা। এবং এটা কিন্তু তোমার সংকরণও থাকবে, সংকরণ যখন পড়াবো তখন আমরা এটা পাবো। গ্রুপ 18, গ্রুপ 18-এর মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, বা কি বলা হয়? অভিজাত গ্যাস। ইংলিশে বলে নোবেল গ্যাস। আরেকটা কি বলা হয়েছে? বিরল গ্যাস। কি বলা হয়? বিরল গ্যাস। তাহলে 4টা নাম করবো আমরা এখান থেকে: নিষ্ক্রিয় গ্যাস, অভিজাত গ্যাস, বিরল গ্যাস এবং নোবেল গ্যাস। ও সরি, নোবেল বানান ভুলেছে না, NOBLE, তাই না? আচ্ছা। তো এখান থেকে কি কি গ্রুপ 18-তে কি কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানেসন। তো 1 নম্বর কথা হচ্ছে এদের বৈশিষ্ট্য পড়তে হবে, ভৌত এবং রাসায়নিক যে ধর্মগুলো আছে। ভৌত ও রাসায়নিক ধর্ম। 1 নম্বর হচ্ছে এরা হচ্ছে বর্ণহীন এবং গন্ধহীন গ্যাস। বর্ণহীন ও
গন্ধহীন গ্যাস। 2 নাম্বার হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অত্যন্ত নিম্ন। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কি বলতো, অত্যন্ত নিম্ন। আর এরা তো গ্যাস, গ্যাসের কি হবে বলতো? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে না বেশি হবে? কম। কম হবে। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে আয়নীকরণ বিভবের মান। আয়নীকরণ বিভবের মান কি হবে বলতো? অস্বাভাবিকভাবে, অস্বাভাবিকভাবে উচ্চ হবে, মানে অনেক বেশি হবে। কারণ এরা কিন্তু সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। ইলেকট্রন যদি পূর্ণ থাকে, সে কি চাইবে ইলেকট্রন ত্যাগ করতে? আয়নীকরণ বিভব মানে কি, যে শেষ শক্তি স্তর থেকে বা শেষ কক্ষপথ থেকে কি করতে হবে, 1 একক ইলেকট্রন সরাইতে হবে, বা 1 মোল ইলেকট্রন সরাইতে হবে। এখন সে কি চাইবে ইলেকট্রন সরাইতে? সে তো একদম কি পূর্ণ আছে, একদমই স্থিতিশীল। তো সে চাইবে না। যার কারণে কি সরাইতে অনেক শক্তির প্রয়োজন হবে। এই জন্য অনেক বেশি আয়নীকরণ বিভবের মান। 4 নাম্বার হচ্ছে যোজনী কত? যোজনী হচ্ছে 0। 0 যোজনী কেন বলা হয় বলো? তোমাদের একটা প্রশ্ন আসছে, সেটা কি, যে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0 কেন? এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের অণুসমূহ, নিষ্ক্রিয় গ্যাসের অণুসমূহ 1 পরমাণু। এক পরমাণুক। 1 পরমাণুক বলতে কি বোঝায়? যেমন আর্গন, আর্গন কিন্তু এইভাবে লিখি আমরা। ক্রিপ্টন কিন্তু এইভাবে লিখি। আমরা কিন্তু এইভাবে লিখি না যে আর্গন 2, এভাবে কি লিখি? লিখি না। 1 পরমাণুক মানে হচ্ছে সে একটা পরমাণু হিসেবে থাকে, কখনো কি করে না, অনুগঠন করে না। যেমন ক্লোরিন কি করতে পারে, অনুগঠন করতে পারে। অক্সিজেন কি করতে পারে, অনুগঠন করতে পারে। কিন্তু আর্গন কি কখনো এটা হইতে পারে? পারে না। আচ্ছা, তাহলে এটা পড়বা। এখন তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে নিষ্ক্রিয় গ্যাস কি কখনো যৌগ গঠন করতে পারে না? আচ্ছা, পারে না অবশ্য, সে কিন্তু পারবে না। স্বাভাবিকভাবে কি করতে পারবে না, পারবে না। বাট একটা যৌগ আছে, তার নাম হচ্ছে ক্লাথোরেট যৌগ। কি যৌগ? ক্লাথোরেট যৌগ। ক্লাথোরেট যৌগটা কি বুঝছো? ধরো একটা কেলাস বানাইছে, কোন একটা যৌগ কি হয়েছে, একটা কেলাস বানাইছে। ধরো হচ্ছে এটা একটা বেনজিন চক্র, এটা একটা বেনজিন চক্র, আর এখানে একটা বেনজিন চক্র। হ্যাঁ, বেনজিন চক্র। তো এখানে হচ্ছে তোমার একটা বন্ধন দিয়ে দিছে, ধরো অক্সিজেন, ওএইচ, ওএইচ বন্ধন, আর এখানে মনে করো একটা বন্ধন আছে ওএইচ, এরা বন্ধন করছে। আর এখানে ধরো ওএইচ, এখানে একটা ওএইচ, আবার এখানে হচ্ছে তোমার ধরো ওএইচ। এই যে এটা হলো একটা যৌগ, ঠিক আছে, ক্যালাস যৌগ। এখন এটার মাঝখানে যদি আমি একটা আর্গন দেই, হ্যাঁ, আর্গন দিয়ে দেই, এই আর্গনটা কোথায় আছে? এই ক্যালাসের মধ্যে, মানে খাঁচার মধ্যে আছে। কোথায় আছে? খাঁচার মধ্যে বা ফাঁকা স্থানে আছে। তাহলে কোন যৌগের ক্যালাসের মধ্যে যদি ফাঁকা স্থান থাকে, কোন যৌগের ক্যালাসের মধ্যে যদি কি থাকে, ফাঁকা স্থান থাকে, এবং ওই ফাঁকা স্থানে যদি অন্য একটা ছোট পরমাণু থাকে, অন্য একটা ছোট পরমাণু থাকে, তাহলে সেটাকে বলা হয় কি, ক্লাথরেট যৌগ। কোন যৌগের, কোন যৌগের ক্যালাসের মধ্যে
কি থাকে যদি ফাঁকা স্থান থাকে, ফাঁকা স্থান থাকে, এবং সেই ফাঁকা স্থানে কি থাকতে পারে, ফাঁকা স্থানে যদি কি থাকে, কোনো অন্য কোনো ছোট পরমাণু, অন্য কোনো কি থাকতে পারে, ছোট পরমাণু থাকে, তাহলে কি, তাকে বলা হয় ক্লাথোরেট যৌগ। মনে রাখবা আর্গন কি করে, ক্লাথোরেট যৌগটা তৈরি করতে পারে। আর্গন হচ্ছে ক্লাথোরেট যৌগ তৈরি করতে পারে, আর্গনটা ক্লাথোরেট যৌগ তৈরি করতে পারে। এখন আসেন আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দেই, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আরেকটা আছে যে কি করতে পারে, সরাসরি যৌগ গঠন করতে পারে। এটা হচ্ছে জেনন। কি? জেনন। জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, এরা কি করে, যৌগ গঠন করতে পারে। তাহলে বলো, জেননের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? আটটা। কয়টা? আটটা। এখন বলো ফ্লোরিন কয়টা? এখানে ফ্লোরিন হচ্ছে দুইটা, একটা ফ্লোরিন, দুইটা ফ্লোরিন। ঠিক আছে, তাহলে ফ্লোরিন দিবে একটা, জেনন দিবে একটা, এটা দিয়ে দিল। জেনন দিবে একটা, ফ্লোরিন দিবে একটা। তাহলে এইখানে মুক্তজোর কয়টা? এখানে মুক্তজোর হলো তিনটা, এই যে একটা, দুইটা, তিনটা, তিনটা কি আছে, মুক্তজোর আছে। ঠিক আছে, তাহলে এখানে মুক্তজোর কয়টা? তিনটা। এখানে কয়টা বলো তো? এখানে দুইটা থাকবে। কিভাবে বুঝলা দুইটা থাকবে? কারণ চারটা ফ্লোরিন না, চারটা ফ্লোরিনের সাথে চারটা ইলেকট্রন চলে গেছে জেননের, তাহলে বাকি থাকে আরো চারটা। চারটা মানে কি, দুইটা মুক্তজোর। চারটা মানে কি, দুইটা মুক্তজোর। আচ্ছা, আর এটাতে থাকবে একটা মুক্তজোর। কয়টা মুক্তজোর? একটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমাদের গেল। এখন আসো হিলিয়ামের ব্যবহার, নিয়নের ব্যবহার, আর্গনের ব্যবহার, ক্রিপ্টন জেননের ব্যবহার, রেডনের ব্যবহার, এগুলো আমরা পড়বো। প্রথমত হিলিয়াম। হিলিয়াম গ্যাসের ব্যবহার কি তোমরা জানো? সবচেয়ে হালকা গ্যাস কোনটা? হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাস কোনটা বলো? সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। তারপরে হচ্ছে হিলিয়াম। তারপর কি? হিলিয়াম। এবং হিলিয়ামটা অদাহ্য, অদাহ্য, যার কারণে কি, হাইড্রোজেনের তুলনায়, যার কারণে হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা, বেলুন উত্তোলন ক্ষমতা কত বেশি বলো? 92% বেশি। আচ্ছা, দুই নাম্বার কাজ, এক নাম্বার কাজ গেল এটা। দুই নাম্বার কাজ হচ্ছে অ্যাজমা রোগের চিকিৎসায়, অ্যাজমা রোগের চিকিৎসায় কি করা হয়? তরল হিলিয়াম ব্যবহার করা হয়, তরল হিলিয়াম ব্যবহার করা হয়। ও সরি সরি, অ্যাজমা রোগের চিকিৎসায় এটা না, এটা না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হিলিয়াম এবং অক্সিজেনের মিশ্রণ, এখানে লেখো হিলিয়াম ও অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করা হয়, হিলিয়াম ও অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করা হয়, হিলিয়াম ও অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করা হয়, এটা লেখো যে অ্যাজমা রোগের চিকিৎসায় হিলিয়াম ও অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করা হয়। আর তিন নাম্বার হচ্ছে এনএমআর যন্ত্রে, এইটাতে হচ্ছে কি করা হয় বলতো? তরল হিলিয়াম, এনএমআর যন্ত্রে তরল হিলিয়াম ব্যবহার করা হয়। আচ্ছা ফাবিহা, বলো এনএমআর যন্ত্রটা কি? ফাবিহা বলো তো এনএমআর কি? গুণগত রসায়নে পড়াইছিলাম, মনে আছে কিনা?
হ্যাঁ, মনে নাই? বুঝলে গেছি। গুণগত রসায়ন না তুমি পরীক্ষা দিচ্ছ কলেজে, তাহলে এখনই ভুলে গেলে কেন? এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। ঠিক আছে, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এনএমআর যন্ত্রে কি ব্যবহার করা হয়? তরল হিলিয়াম। আচ্ছা, নিয়নের ব্যবহারটা পড়ে, নিয়নের ব্যবহারটা কি বলো? এক নম্বর ব্যবহারটা হচ্ছে অপারেশন রুমে। কি? অপারেশন রুমে একটা লাল বাতি জ্বলে, তাই না? এই লাল বাতি কি? আমার নিয়নের। কিসের? নিয়নের। দুই নাম্বার হচ্ছে ভোল্টামিটারে। কোথায়? ভোল্টামিটারে কি ব্যবহার করা হয়? নিয়ন ব্যবহার করা হয়। তিন নাম্বার হচ্ছে পাইলট যখন বিমান চালায় তখন তার কি লাগবে? দিক নির্দেশনা লাগবে। কি লাগবে? দিক নির্দেশনা। তো পাইলটগণ কি ব্যবহার করে? কোন আলো ব্যবহার করে? নিয়ন আলো ব্যবহার করে, সংকেত। এটা হলো একটা সংকেত। তো বিমান চালানোর সময় কারা ব্যবহার করে বলো তো? পাইলটরা। চালানোর সময় পাইলটগণ কি করে? নিয়নের লাল বর্ণের আলো ব্যবহার করে। ঠিক আছে, নিয়নের লাল বর্ণের আলো কি করে? ব্যবহার করে। কেন ব্যবহার করে? কারণ সংকেত হিসেবে। এই তিনটা কাজই পড়লেই হবে এখান থেকে। আচ্ছা, এবার আসো আর্গন। না না আর্গন। না, এটা লেখা হয় না। হ্যাঁ, লেখো, সমস্যা নাই। হ্যাঁ, অপারেশন রুমে, ভোল্টামিটারে, বিমান চালানোর সময় পাইলটগণ কি করে? নিয়নের আলো ব্যবহার করেন। আচ্ছা, আর্গন বৈদ্যুতিক বাল্বে কি করা হয় বলতো? একটা এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় যাতে পজিটিভ নেগেটিভ সমস্যা না করে। অর্থাৎ সেখানে একটা নিষ্ক্রিয় পরিবেশ লাগে। বৈদ্যুতিক বাল্বে কি লাগবে? একটা নিষ্ক্রিয় পরিবেশ লাগবে। সেই নিষ্ক্রিয় পরিবেশটা তৈরি করতে কি লাগে? আর্গন লাগে। আর্গন লাগে, ঠিক আছে। অর্থাৎ বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে কি ব্যবহার করা হয়? আর্গন ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসো ক্রিপ্টন জেনন। বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে কি করা হয়? আর্গন ব্যবহার করা হয়। আচ্ছা, এটা লেখো সবাই। আচ্ছা, না লেখা হলে বইলো ক্রিপ্টন জেনন। এটা দেখো, টিউব লাইটে, টিউব লাইটে, টিউব লাইটে কি করা হয়? ক্রিপ্টন গ্যাস ব্যবহার করা হয়। ক্রিপ্টন গ্যাস ব্যবহার করা হয়। তোমরা অনেক জায়গায় লাইট শো দেখো না? লাইট শোতে দেখবা, যেখানে অনেক লাইটিং করা হয়, সেখানে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে, সেখানে কি তৈরিতে? ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরি করা হয়, সেখানে ক্রিপ্টন জেনন মিশ্রণ ব্যবহার করা হয়। ক্রিপ্টন জেনন মিশ্রণ। ক্রিপ্টন জেনন কি ব্যবহার করা হয়? মিশ্রণ ব্যবহার করা হয়। ঠিক আছে। লাস্ট একটা আছে রেডনের, স্টার দিয়ে রাখবা। সেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসায়। ক্যান্সার চিকিৎসায় কি করা হয় তোমার? রেডনের নাম্বার কত? 88 নাম্বার না? 88 না, সরি, 86 নাম্বার না? 86 নাম্বার। কয় নাম্বার? 86। এটা হচ্ছে তেজস্ক্রিয়। এটা কি? তেজস্ক্রিয়। ক্যান্সার চিকিৎসায় কি করা হয়? তেজস্ক্রিয় রেডন ব্যবহার করা হয়। কারণ কি? এখান থেকে তিনটা রশ্মি বের হয়, আলফা বিটা গামা। তো ক্যান্সার চিকিৎসায় কি লাগে? গামা রশ্মিটা কাজ করে। গামা রশ্মি কি করে? ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলতে পারে। তাহলে গামা রশ্মি ব্যবহার করা হয়। রেডন থেকে কি ব্যবহার করা হয়? গামা রশ্মিটা। ঠিক আছে।
এগুলো মনে রাখবা, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের কিন্তু পি ব্লকের মৌল শেষ। পি ব্লকের মৌল সম্পর্কে যা যা পড়ানো হয়েছে মোটামুটি এটাই, আর তেমন কিছু করতে হবে না। হ্যাঁ, এবার আসো ডি ব্লকে। লেখা হয়েছে কি? আচ্ছা, ডি ব্লক, এটা অল্প একটু পড়াবো আজকে, বেশি পড়াবো না। তোমরা কি রাত্রে ফ্রি আছো? তোমাদের পরীক্ষা নাকি কালকে? ভাবিয়া তোমাদের পরীক্ষা না? বায়োলজি। তোমাদের তো পড়তে হবে। ঠিক আছে, বায়োলজি পড়ো। হাইড্রা থেকে কোনো সমস্যা হলে জানাই। আর আমি যে পরীক্ষাগুলো নিয়েছিলাম সেগুলো সলভ করে যাবে কোশ্চেন। আচ্ছা দেখো, ডি ব্লকের মৌলগুলোর কিছু ধর্ম পড়ি, কি পড়ি? ধর্ম বা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, ডি ব্লকের সব মৌলই হচ্ছে ভারী ধাতু। ডি ব্লকের সব মৌলই কি? ভারী ধাতু। এবং ঘনত্ব খুবই বেশি হয়, এবং এদের কি ঘনত্ব খুবই বেশি। স্ক্যান্ডিয়াম হচ্ছে 21 নম্বর মৌল, ঘনত্ব সবচেয়ে কম। ডি ব্লকের মধ্যে কি? ডি ব্লকের মধ্যে স্ক্যান্ডিয়ামের ঘনত্ব কি সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি কার বলো তো? ইরিডিয়াম। ইরিডিয়াম। ইরিডিয়াম 77 নাম্বার। কয় নাম্বার? 77 নাম্বার। 5D ব্লকের মৌল। কয় নাম্বার এটা? 5D ব্লকের। ঘনত্ব সবচেয়ে বেশি। ঘনত্ব সবচেয়ে বেশি। তাহলে দেখো, যেহেতু ভারী ধাতু, ঘনত্ব খুবই বেশি, তাহলে কি হবে? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে? অনেক বেশি হবে। জি ব্লকের মৌলসমূহের 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে? অনেক বেশি, উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে এরা তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী। 3 নাম্বার বৈশিষ্ট্য কি? এটা আগে লেখো, 2 নাম্বারটা লেখো, উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। 3 নাম্বার হচ্ছে তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। 4 নাম্বার হচ্ছে ডি ব্লকের মৌলের আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি এস ব্লকের চেয়ে বেশি, কিন্তু পি ব্লকের চেয়ে কম। আচ্ছা, কেন কম? পি ব্লকের চেয়ে কেন কম হলো? কারণ বাম থেকে যখন ডানে যায় তখন কি বাড়ে? আয়নীকরণ শক্তি বাড়ে। ডি ব্লকটা হচ্ছে 3 থেকে 12 নম্বর গ্রুপ। কয় নাম্বার গ্রুপ? 3 থেকে 12 নং গ্রুপ। আর পি ব্লকটা হচ্ছে 13 থেকে 18। তা তুমি বলো, বাম থেকে যখন ডানে যায় তখন 13, 14, 15, 16, 17, 18 এখানে চলে যায় না? তাহলে কি আস্তে আস্তে কি বাড়ে? আয়নিকরণ বিভবটা বাড়ে না? বাড়ে। সো ডি ব্লকেরটা কিন্তু কার চেয়ে কম? পির চেয়ে কম, এসের চেয়ে বেশি। ডি ব্লকের আয়নিকরণ শক্তি পির চেয়ে কম, এসের চেয়ে বেশি। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ডি ব্লকের অধিকাংশ ধাতুর সংমিশ্রণে সংমিশ্রণে তৈরি হয় সংকর ধাতু। কি তৈরি হয়? সংকর ধাতু। সংকর ধাতু মানে কি?
আমরা বিদ্যুৎ সুপরিবাহী পড়ছি, বিদ্যুৎ কুপরিবাহী পড়ছি, এবং সুপার পরিবাহী পড়ছি। সুপার পরিবাহী মানে কি? সুপার পরিবাহী মানে হচ্ছে যেখানে কোনো রোধ নাই, যেখানে কি নাই, কোনো রোধ নাই, অর্থাৎ যেখানে দিয়ে বিদ্যুৎ কি করতে পারে একদম কোনো বাধা ছাড়া, একদম কোনো বাধা ছাড়া কি করতে পারে, পরিবহন করতে পারে, সেটাই হচ্ছে সুপার পরিবাহী। সেই সুপার পরিবাহীতে কি ব্যবহার করা হয়? সংকর ধাতু ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সংকর ধাতু। ঠিক আছে। এবার আসো, ডি ব্লকের একটা বৈশিষ্ট্য হচ্ছে, লেখা তো হয়েছে না? এখানে কি থাকে? ডি ব্লকের মধ্যে অবস্থান্তর মৌল থাকে। কি থাকে? অবস্থান্তর মৌল থাকে। এখন আমরা একটু পড়বো অবস্থান্তর মৌলটা কি আসলে। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডি ব্লকের মৌলগুলো প্যারাচুম্বকীয়, প্যারাম্যাগনেটিক বা প্যারাচুম্বকীয়। ম্যাগনেটিক মানে কি? চুম্বক। প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। তাহলে অবস্থান্তর মৌল কাকে বলে, আগে এটা আগে জানি। ফাভিয়া বলো তো অবস্থান্তর মৌল কি? যে ডি ব্লক 1 থেকে 9 এর মধ্যে থাকে। হ্যাঁ, অবস্থান্তর মৌল হচ্ছে যেসব মৌলের, কথাটা বুঝো, যেসব মৌলের সুস্থিত আয়নের, যেসব মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস ডি ব্লকে 1 থেকে 9টা থাকে, তাকে বলা হয় অবস্থান্তর মৌল। যেসব মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন ডি অরবিটালে কটা থাকে বলতো? 1 থেকে 9টা থাকে, তাকে বলা হয় অবস্থান্তর মৌল। তাহলে অবস্থান্তর মৌলটা হচ্ছে সেই সব মৌল যাদের মধ্যে কি থাকে, 1 থেকে 9টা ইলেকট্রন কোথায় থাকে? ডি অরবিটালে। এখন বলো তো, হোয়াট ইজ সুস্থিত আয়ন? মনে রাখবা প্রতিটা মৌলের কিন্তু একটা করে আয়ন থাকে। যেমন জিঙ্কের একটা আয়ন আছে, সেটা জিঙ্ক 2+। এটা হলো তার কি? সুস্থিত আয়ন। অর্থাৎ যে আয়নটা বিক্রিয়া করতে পারে এবং কি করতে পারে, যৌগ গঠন করতে পারে। কি করতে পারে? যৌগ গঠন করতে পারে। এটাই হচ্ছে তার কি? সুস্থিত আয়ন। যেমন কপারের ক্ষেত্রে কপার 2+, জিঙ্ক 2+, তারপর স্ক্যান্ডিয়াম 3+, তারপর তোমার ক্রোমিয়াম 3+, তারপর আয়রনের ক্ষেত্রে আয়রন 2+, আয়রন 3+। এরা হচ্ছে সুস্থিত আয়ন। ম্যাঙ্গানিজ 2+, কোবাল্ট 2+, এরা হচ্ছে কি? সুস্থিত আয়ন। যদি এইসব আয়নের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় তাদের ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন আছে, তাহলে তাকে আমরা বলতে পারবো কি? অবস্থান্তর মৌল। তাছাড়া আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো না, বলতে পারবো ডি ব্লকের মৌল। কি বলতে পারবো? ডি ব্লকের বলতে পারবো। তাহলে দেখো, কপার 2+, স্ক্যান্ডিয়াম 3+, জিঙ্ক 2+, তারপর ম্যাঙ্গানিজ 2+, এগুলোর যদি আমি কি করি, ইলেকট্রন বিন্যাসটা করি, কপার হচ্ছে 29, স্ক্যান্ডিয়াম 21, এটা 30, এটা হচ্ছে 25। কপারের করলে কি হয় বলতো? 3p6। এ পর্যন্ত তো আমরা জানি এটা আর্গন। এটা কি? আর্গন। 3p6, তারপরে 4s1 3d10। 4s1 3d10 কেন হয়েছে বুঝছো তো নাকি? এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। কারণ কি? কারণ হচ্ছে ডি তে, ডি অরবিটালে কি থাকতে পারবে না? 9টা বা 4টা ইলেকট্রন থাকতে পারে না, তাই না? এটা আমরা জানি। সো এস থেকে একটা ইলেকট্রন এখানে দেওয়া হয়ে গেছে, এজন্য এটা ব্যতিক্রম। এখন যদি কপার থেকে কটা ইলেকট্রন চলে যায়? 2টা চলে যায়, তাহলে কি হবে? 3d9। 4s থেকে একটা চলে যাবে, 3d9 হয়ে যাবে। তাহলে কি হবে? এই কপার 2+টা হচ্ছে একটা অবস্থান্তর মৌল। কপার 2+টা কি? একটা অবস্থান্তর মৌল। আবার স্ক্যান্ডিয়াম 3+, খেয়াল করো, 3p6, এ পর্যন্ত হচ্ছে 18। এ পর্যন্ত কি? 18।
18 হওয়ার পরে কি এখানে 4s2 3d1, কয়টা চলে গেছে? তিনটা। তাহলে 4s থেকে যাবে দুইটা, আগে যাবে শেষ শক্তি স্তর থেকে, মনে রাখবা। ইলেকট্রন যাবে সবসময় কই থেকে? শেষ শক্তি স্তর থেকে। তোমরা যদি 3D থেকে আগে নাও, যদি তোমরা 3D থেকে আগে ইলেকট্রন সরাও তাহলে কিন্তু ভুল। তাহলে ভুল, তুমি এখনো বেসিক ক্লিয়ার করো নাই। এই জন্য 3D থেকে আগে সরাবা, তাই না? এখান থেকে করা যাবে না, 4s থেকে আগে সরাইতে হবে। এখান থেকে দুইটা চলে গেল, আর এখান থেকে যাবে একটা। তাহলে কি থাকে? 3p6 থাকে। স্ক্যান্ডিয়াম 3+ কি অবস্থান্তর মৌল না? আর এখানে কি নাই? ডি তে কোনো অরবিটালে ইলেকট্রনই নাই, ডি অরবিটালে কোনো ইলেকট্রনই নাই। সো এটা কি অবস্থান্তর মৌল না? অবস্থান্তর মৌল না। জিঙ্ক 2+, জিঙ্ক 2+ কি অবস্থান্তর মৌল হবে? হবে না, কি হবে? 3d10 4s2, এটা হলো কি জিঙ্কের। এখন যদি দুইটা ইলেকট্রন চলে যায়, দুইটা ইলেকট্রন যদি চলে যায় এখান থেকে, তাহলে কি হবে? 4s2 থেকে চলে যাবে, তাহলে 3d10 থাকে। তাহলে মনে রাখবা, ডি তে ইলেকট্রন যদি 1 থেকে 9টা থাকে তাহলে সেটা কি অবস্থান্তর মৌল, আদারওয়াইজ অবস্থান্তর মৌল না। তাহলে এটা অবস্থান্তর মৌল না। কপার প্লাস, চিন্তা করো তো, কপার প্লাস এটাকে অবস্থান্তর মৌল হবে কিনা? এটাও হবে না। কিভাবে বুঝছো? কারণ কপারের ক্ষেত্রে 3d10 4s1। কপার প্লাস মানে কি? কপার প্লাস মানে হচ্ছে যে এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তাহলে কি থাকে? 3d10 থাকে। তাহলে কপার প্লাস কিন্তু অবস্থান্তর মৌল না, কিন্তু কপার 2+ হচ্ছে অবস্থান্তর মৌল। কারণ ডি অরবিটালে ইলেকট্রনটা দেখবা, যদি 10টা থাকে ডিতে তাহলে কিন্তু সেটা অবস্থান্তর হবে না। যদি একটাও না থাকে, ডিতে কোনো ইলেকট্রন না থাকে, তাহলে কি তাও হবে না। থাকতে হবে কয়টা? 1 থেকে 9টা। কথাটা বারবার বলতেছি, 1 থেকে থাকতে হবে 9টা। কিসের? সুস্থিত আয়নের, ওই মৌলটার আয়নে থাকতে হবে। ওকে, তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে অবস্থান্তর মৌল বলতে কি বোঝায়। তাহলে এই কোশ্চেনটা তোমাদের মনে রাখতে হবে যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লকের মৌল, কিন্তু সকল ডি ব্লকের মৌল অবস্থান্তর মৌল নয় কেন? মৌল নয় কেন? তাহলে প্রথমে তোমাকে ব্যাখ্যা করতে হবে কি অবস্থান্তর মৌলের সংজ্ঞা। সংজ্ঞা দেওয়ার পরে বলবা যে আহ, যদি ডি তে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে তাহলে সেটা অবস্থান্তর মৌল, তাই না? তখন তোমরা উদাহরণ দিয়ে দিবা, স্ক্যান্ডিয়াম 3+, জিঙ্ক 2+, ম্যাঙ্গানিজ 2+, এগুলো উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিবা, শেষ। আচ্ছা, অবস্থান্তর মৌলের 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য আছে? 5টা বৈশিষ্ট্য আছে। অবস্থান্তর মৌলের কয়টা বৈশিষ্ট্য আছে? 5টা। 1 নম্বর হচ্ছে প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। 2 নম্বর হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। 3 নম্বর হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে। 4 নম্বর হচ্ছে জটিল যৌগ তৈরি করে, জটিল যৌগ গঠন করে বা তৈরি করে। 5 নম্বর হচ্ছে রঙিন যৌগ গঠন করে। এই 5টা হলো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। মনে রাখার টেকনিক হচ্ছে 3p, 3p বা 3প, 3টা প: প্যারাচুম্বকীয়, পরিবর্তনশীল জারণ অবস্থা, প্রভাবক। 3প আর জটিল রঙিন। ঠিক আছে? আচ্ছা, 3টা প, একটা জটিল একটা রঙিন।
ওকে, তাহলে এই পাঁচটা বৈশিষ্ট্য পড়বা। তাহলে আজকে কি আর পড়ানো দরকার আছে? ভাবিয়া বলো, আজকে কি আরো পড়াবো কিনা? আপনার আজকে আমার ইচ্ছা না। আচ্ছা, রেস্ট করো, ঠিক আছে। আজকে এগুলো তুলে নাও। আর আগের যেটুকু বাকি আছে আগের ক্লাসগুলোর সেগুলো করে নিবা। কারণ আগের ক্লাসগুলো কিন্তু সবগুলো পুরোটুক তুমি ছিল না, ওগুলো করে নিবা। রিয়া, তোমার তো অনেক গ্যাপ, তোমার গ্যাপ আমি কেমনে পূরণ করবো আল্লাহ ভালো জানি। বুঝছো? ঠিক আছে, যাও তাহলে।